রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। অন্যদিন জানো তো, যখন এই টাইমে ছাদে আসি বেশ কিন্তু সুন্দর রোদ চলে আসে, কিন্তু আজকে দেখছি এখনও অবধি রোদ আসেনি। তো বুঝতেই পারছো ঠান্ডাটা এবার আস্তে আস্তে পড়ছে। কদিন তো তাও অতটা ঠান্ডা ছিল না, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে না আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা লাগছে। মানে শীত একদম বলতে পারো এবার দোরগোড়ায় চলেই এসেছে। এখনও তাও ধরো সকালবেলা যখন কাজ করছি না, যখন এই মুহূর্তে কাজগুলো করছি হালকা হালকা ঠান্ডা লাগছে, তবে সোয়েটার না পরলেও চলে যায়। তার কারণ হচ্ছে যেই রান্নাঘরে ঢুকবো, ওই যে চিমনিটা চলে, জানলাটা তখন বন্ধ থাকে, এমনিই কিন্তু গরম লেগে যায় রান্নাবান্নার মাঝখানে। তো এইখানে সকালে একটু ছাদে গেছিলাম, এসে তারপরে ফ্রেশ হয়ে এখানে ব্রাশটাও সেরে নিয়েছি, নিয়ে সোজা চলে এলাম হচ্ছে রান্নাঘরে, কারণ এখন রান্নাবান্না শুরু করে দিতে হবে। কারণ তখন বললাম না 6:30 সময় ছাদে গেছিলাম, তো সেখান থেকে আস্তে আস্তে সব করতে করতে কিন্তু প্রায় এখন 7:10 মতো বাজে। তো এই যে রান্নাঘরে ঢুকে প্রথমেই যেটা বসাবো সেটা হচ্ছে ভাত, কারণ ভাতটা হতেও অনেকক্ষণ সময় লাগবে। আর না, ভাতটা যদি একবারে বড় গ্যাসে বসিয়ে দেই না, ওর দিকে তো আর তাকাতে লাগে না, তাহলে একটা কাজ মিটিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো সমস্তই করতে পারবো। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে শনিবার কি করব ভাবছিলাম, তো ভাবলাম তাহলে আজকে একটুখানি এই যে ভাঙা আলুর তরকারি করি। এটা খেতে এত সুন্দর, সেরকম একটা ঝামেলাও নেই, আবার খেতেও কিন্তু দারুণ হয়। তো এইখানে দেখো আলুগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি, নিয়ে ওইখানে কুকারে সিটি দিয়ে নেব 2টো। আর এখানে না অল্প একটু ফুলকপি ছিল, তো সেটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, তরকারির মধ্যে দিয়ে দেবো। তো চলো আগে আলুটাকে সিদ্ধ করি, তারপর বাকি কাজগুলো করতে হবে। তো এইখানে আলুটাকে সিটিতে বসিয়ে দেখলাম হাত ফাঁকাই ছিল, তাহলে হচ্ছে শাকটা কেটে নেই। সকালবেলা ওকে একটু শাক ভাজাও করে দেবো। মানে সকালবেলা যতটা সম্ভব যদি এই টুকটাক রান্নাবান্নাগুলো হয়ে যায় না, তাহলে আমার তো হাত ফাঁকা হয়ই, প্লাস মাঝখান থেকে না কৌশিকের খাওয়া হয়ে যায়, কারণ এইসব শাক টাক তো আর রাত্রিবেলা ভাজা খেতে ভালোও লাগবে না। তো এই যে 2টো সিটি পড়ে ওখানে আলু সিদ্ধ হয়ে গেছে। আর এক্ষুনি তো কুকারটা খুলবো না, একটু বাদে খুলছি, এখনও ভেতরে পুরো বাষ্পটা জমে রয়েছে। তো সেই ফাঁকে এখানে কড়াই আর কি শাক ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। এইবার চলো আলুর তরকারিটা করে নেই। এত সুন্দর খেতে হয় না। আর এই আলুর তরকারিটা এই জন্যই বলতে পারো আমি একটু যখনই করি বেশি করে করি। তো এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে না আগে ফুলকপিটা ভেজে নিচ্ছে, কারণ আলুটা সিটি দেয়াই আছে, ও তো আর ভাজার কিছু নেই। তো ওখানে ফুলকপিটা দিয়ে এখানে একটুখানি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হচ্ছে চাট মশলা, আর লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। এই চাট মশলাটা দেওয়ার ফলে কিন্তু তরকারিটার একটা অন্যরকম টেস্ট চলে আসে, যার জন্য খেতে দারুণ লাগে। মানে লুচি বলো, রুটি বলো, এগুলো তো ভালো লাগবেই, কিন্তু স্পেশালি আমার শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। তো ওই মশলাটা কষিয়ে নিয়ে যে সেদ্ধ করা আলুটা ছিল না, সেটাকে দেখো হালকা করে স্ম্যাশ করেছি, একদম পুরো মানে আলু ভাতের মতো মাখলে হবে না, একটুখানি দানা দানা থাকবে। তো সেই রকমভাবে ভাঙা ভাঙা করে নিয়েছি, নিয়ে এই যে পরিমাণ মতো জল, আর ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ব্যাস। এদিকে আর কিচ্ছু করতে হবে না। এখন 2টো গ্যাসে 2টো জিনিস হচ্ছে। এখন বলতে পারো এই ফাঁকে আমার কাজ হচ্ছে এই যে কৌশিকের হচ্ছে সন্ধ্যের টিফিনটা রেডি করা। আর তারপরে ওইদিকে না আটাটাও মেখে নিয়েছিলাম, কারণ আজকে সকালবেলা আর পাস্তা টাস্তা কিছু করলাম না, বেশ অনেক কদিন ধরে খাওয়া হচ্ছে। তো কৌশিককে বললাম আজকে তো শনিবার, এমনিতেই কিছু সস টস ইউজ করা যাবে না, তাহলে আজকে রুটি খেয়ে নাও, ভাত রুটি এইসবই করে না, আবার পরে দেখবো ওখানে পাস্তা করে দেবো। তো এইখানে দেখো আলুর তরকারিটা হয়ে গেছে, ওকে ওই যে শাক ভাজা দিয়েছিলাম, আর এই যে আলুর তরকারি দিয়ে ওকে ভাতও দিয়ে দিয়েছি, ওদিকে খাওয়া হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, আর একদিকে হচ্ছে রুটি। মানে এই সকালটা বলি না, আমার এক নিঃশ্বাসে এত কাজ থাকে না, মানে কোনটা ছেড়ে কোনটা করব। ডালটা এখন করতে লাগতো না, যদি ওখানে আলুর তরকারি না হয়ে অন্য কোনো তরকারি হতো, কারণ বাপিকে তো আর আলুর তরকারি দেওয়া লাগবে না, মানে দেওয়া যাবেও না। তো অগত্যা আমাকে ডালটা করতেই হলো। তো ওখানে ডালও বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কৌশিক বেরিয়ে গেলে নিচে যা যা কাজ থাকে সমস্ত সেরে এইবার হচ্ছে উপরে চলে এসেছি। এইবার হচ্ছে ওপরে এসেও এখন অনেক কাজ আছে। এই আর কি বলতো, আজকে তো শনিবার, আজকে এই বেড কভারটা চেঞ্জ করে রাখবো, তার একটাই কারণ রবিবার করে তো আমাদের এখানে কারেন্ট চলে যাচ্ছে, তো সেই জন্যে না সমস্ত কিছু তুলে রেখে দেবো। মানে কালকে একদম ভোরবেলা করে আগে মেশিনটা চালিয়ে দেবো, ঘুম থেকে না উঠে এক ফাঁকে উঠে আগে মেশিনটাকে চালিয়ে দেবো, তারপর উঠে আবার সমস্ত কাজ করা যাবে। তো সেই প্ল্যানিং আছে বলেই আগে না বিছানার চাদরটাকে তুলে এই যে মেশিনের মধ্যে ঢুকিয়েই রেখে দিলাম। রাত্রে সমস্ত কিছু যা যা জামা কাপড় কাচতে হবে সব
কিছু দিয়ে রাত্রে একদম রেডি করে রাখবো, যাতে সকালবেলা ঘুম ঘুম চোখে হলেও উঠে যাতে সুইচটা অন করে দিলেই ঝামেলা মিটে যায়। আর এখন তো শীত চলেই এসছে, দেখবে শীতের মধ্যে কিন্তু কাজ করতে বড্ড আলস্যি লাগে, মনে হয় না কতক্ষণে তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে পাটা ঢুকিয়ে বসবো বা একটুখানি রোদে গিয়ে দাঁড়াবো। কিন্তু সেই সময়টা বার করতে গেলে তো কাজের চাপ একটুখানি কম রাখতে হবে। তো সেই জন্যই ভাবলাম শীত যতক্ষণ না একদম চলেই এসছে, আর কদিন পর থেকে আমাকেও সোয়েটার পরে কাজ করতে হবে, তাহলে ঘরটারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। দেখো এইটা হচ্ছে দিন 15 মনে হয় খাটটাকে ভালো করে মোছা হয়নি, ওই ওপর থেকে ডাস্টিং করেছিলাম, কীরকম ধুলো। তো ওটা তো শুধু ওই সাইড থেকে বেরোলো, এই সাইডেও কিন্তু এই যে যেখানে দেখছি না ডিজাইনগুলো, এই ডিজাইন কাঠের জিনিস মানে খুব ভালো লাগে দেখতে, কিন্তু এই ডিজাইন পরিষ্কার করা যে কি কষ্টকর, মানে যাদের যাদের আমাদের আছে আমরা বলো একদম খুব ভালোভাবে বুঝতে পারি। আর এর মধ্যে এই যে অভি এসেছিলো, ও এত বদমাইশি করছে না, মানে ও জানে আমি এখন ওখানটা বসে বসে কাজ করবো, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে। তো বেশ খানিকক্ষণ সময় ওর সাথে কাটলো, তারপরে বাদ বাকি এই যে ডাস্টিংটা শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে তো বলেইছি আমাদের বাড়ির সামনেই যেহেতু মিল, তাই প্রচণ্ড কালি হচ্ছে। ঘরে তো ধরো টুকটাক ঢুকছেই, এমনকি জানো ছাদে যে গাছের পাতাগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেছে, মানে সারাটা শীত এইভাবে জ্বালাতন চলতেই থাকবে। তো এখানে বিছানার নিচে বেশ কিছু জামা কাপড় দেওয়া ছিল, সেগুলো একদম ভালোভাবে দেখো কি সুন্দর আয়রন হয়ে গেছে। তো চুড়িদারটাকে ভালোভাবে গুছিয়ে এখানে রেখে দিলাম। আর জানো তো চুড়িদার যদি এইভাবে না প্যান্টটা বলো, জামাটা বলো, ওড়নাটা বলো, এরকম যদি সরু করে ভাঁজ করে না একটার মধ্যে একটা রেখে দেওয়া যায়, তাহলে দেখবে আলনাতে রাখতেও সুবিধা হবে আর না পড়ে যাবে না। তো এবার সমস্ত কিছু তো ঝাড়া পোছা কমপ্লিট, এইবার হচ্ছে এখন তোষকটাকে পরিষ্কার করব। তো এই যে এখানে যে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে, এইটা দিয়েই তোষকটাকে পরিষ্কার করব। এটা দিয়ে না এত সুন্দর পরিষ্কার হয়, দেখো সামনাসামনি দেখলে কিন্তু কোথাও ধুলো পাবে না, কিন্তু এটা দিয়ে যখন পরিষ্কার করা হবে একদম ছোট থেকে ছোট ধুলোও কিন্তু উঠে চলে আসবে। তো এই জন্যই না এই কাজগুলো আজকেই করে নিচ্ছি, কারণ কালকে যদি কারেন্ট চলে যায় এই কাজগুলো আমি আর করতে পারবো না। তো আমার এখানে যেহেতু দুটো তোষক, আর দুটো তোষকই যেহেতু খুবই ভারী, সেই জন্য এরকম হাফ হাফ করে ভাঁজ করে নেই, একবার এই সাইডটা করি একবার ওই সাইডটা করি। আর এই তোষকগুলো একা একা আমার পক্ষে নিয়ে আসা অসম্ভব। তো সেই জন্য না আমার এই ভ্যাকুয়াম ক্লিনারটা ভীষণ কাজে লাগে, কারণ কৌশিক যখন দিয়ে এলো, যখন না এলো আমি এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। আর আমাদের বাড়িতে না এখন যদি ছাদে কিছু রোদে দেওয়াও হয় না, খানিকক্ষণের মধ্যেই তুলে আনতে হবে, নাহলে এই জিনিসগুলো তো আর কাঁচা যায় না, ওই উপরে একটা কালি কালি লেগেই থাকে, ওই সারা শীত আর কিছু করা যাবে না, এটাকে সহ্য করেই চলতে হবে। তো দেখো নিচটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে ওপর পিঠটাও খুব ভালো করে পরিষ্কার করছি। দেখেছো দেখো কীরকম ধুলো উঠছে, কিন্তু দেখো সামনের দিকে তাকালে কিন্তু বিন্দু মাত্র ধুলো নেই, এটাতে বলতে পারো একেবারে ম্যাজিকের মতো ধুলো ওঠে। তো সমস্তটাই হয়ে গেছে, এখন এই যে আর ওপরটা করলেই কমপ্লিট। আর এটা দিয়ে কিন্তু শুধু আমি বিছানা না, আমি সোফাও ক্লিন করি, এমনকি এই যে বালিশগুলো দেখতে পাচ্ছ, এই বালিশগুলোর ওপর দিয়েও চালিয়ে দিই, এটাও দেখি খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়, কারণ এসব বালিশ বড়জোর রোদে দেওয়া যায়, কাছাকাছি তো আর করা যাবে না। তো এখানে সমস্ত জিনিস ভালো করে পরিষ্কার করে দেখো একদম খাটটা পুরো চকচকে করে নিয়েছি। মানে যখন আমি ডাস্টিং করছিলাম না এত ধুলো বাঁধছিল, তো শীতের আগে কিন্তু মানে বেশি শীত পড়ার আগে এই সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো কিন্তু করে রাখলে না, কারণ দেখো এইভাবে ডাস্টিং সবসময় করতে লাগে না, মাসে একবার করলেই যথেষ্ট। তো খুব শীত পড়ার আগে যেহেতু এই কাজগুলোকে করে নিতে হবে, তাই করেই নিচ্ছি। আর একটা জিনিস জানো তো করতে হবে, সেটা হচ্ছে এসির একটা কভার কিনতে হবে। কিন্তু জানো তো কী হচ্ছে, বাজারে যাচ্ছি, যখন যাচ্ছি না তখন আর মনে থাকছে না, কিন্তু যখন বাড়ি আসছি তখন আবার মনে থাকছে যা বাজারে গেলাম, কভারটা নিয়ে আসা হলো না। আর জানো তো অনলাইন থেকে না কিনতে একটু সমস্যা হচ্ছে, ওখানে না কোনো জায়গায় লেখা থাকছে মেটেরিয়ালটা প্লাস্টিক, কোনো জায়গায় লেখা থাকছে পলিস্টার, তো কোনটার কি কোয়ালিটি আমি না বুঝতে পারছি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো কোনটার কি কোয়ালিটি আমাকে একটুখানি বলো তো, মানে যেটা প্লাস্টিক লিখছে সেটা কি প্লাস্টিকের মতো মটমট করে ভেঙে যাবে, আর যেটা পলিস্টার লিখছে সেটাই বা কীরকম হবে, মানে যার জন্য বলতে পারো অনলাইনে না দেখি খুব সুন্দর সুন্দর আছে, কিন্তু না কিনতে সাহস হচ্ছে না। তো ব্যাপারে তোমরা একটুখানি গাইড করে দাও তো, কারণ অনলাইনে দেখছি ভীষণ সুন্দর সুন্দর আছে, আর অফলাইনে আছে তবে না অতটা সুন্দর সুন্দর নেই। তো এইদিকে সমস্ত বিছানার চাদরটাও পেতে নিয়েছি, এখন এই যে ব্ল্যাঙ্কেটটাকে সামনের দিকে দিয়ে দিলাম। আর জানো তো এইভাবে ব্ল্যাঙ্কেট দিলে একটা সুবিধা কি হয়, যখন ইচ্ছা টুক করে সরিয়ে একটুখানি বসাও যায়, আবার তাড়াতাড়ি গুছিয়েও রাখা যায়। আর না হলে হয় চেয়ারের ওপর নয় বিছানার ওপর ওই গোল করে রাখা থাকলে না দেখবে ওইটা নিতে গিয়ে আধখানা বালিশও কিন্তু এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্যে আমি এইভাবে করে রেখেছি, আর না এইভাবে করে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে বিছানাটা।
আর আজকে না খুব একটা বেশি জামা কাপড় গোছানোর ছিল না, এই যে আমার দুটো নাইটি ছিল তো এই দুটোই গুছিয়ে নিয়েছি। আর এই করতে করতে না মানে ওই কারেন্ট যাওয়ার ভয়ে ভয়ে তাড়াতাড়ি কাজ করতে করতে না সকাল থেকে জানি আজকে খেতে ভুলে গেছি। তো এখানে নিচে আবার এলাম, এসে এই যে ওটস করে নিয়েছি। আর আজকে সেরকম ফ্রুটস কিছু দেইনি, একটু আমন্ড ট্রি দিয়ে দিয়েছি, এটা দিয়েই খেয়ে নেবো। মাঝে মধ্যে না সমস্ত ফ্রুট দিয়ে ওই সাজিয়ে গুছিয়ে না খাওয়ার মতো সময়টা থাকে না। তো এই যে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার যা বাদবাকি কাজ ছিল সেগুলোতে লেগে পড়েছি। তো এখানে কৌশিকের না একটাই শার্ট ছিল, তো ভাবলাম এই একটা শার্ট আর কি আয়রন করতে বসবো, এখন আয়রন টায়রন নিয়ে তো এটাকে ভালোভাবে ভাঁজ করে বিছানার নিচে দিয়ে দিই। এমনিতেই অনেকটা দেখো টান টান করে গোছানো হয়ে গেছে, এবার শুধু বিছানার নিচে কদিন রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই দিকে এসে জানো তো ভেবেছিলাম আজকে সোফাগুলো পরিষ্কার করব না, কিন্তু দেখো কীরকম ধুলো উঠছে, মানে ওইখানে কাঁচ থেকে তো উঠছে, এমনকি সোফার হ্যান্ডেল থেকেও। দেখেছো এগুলো কিন্তু ধুলো না, এগুলো পুরোটাই হচ্ছে কালি। তাও তো এদিকে দেখো জানলা বেশিরভাগ সময় বন্ধই থাকে, কি করে যে কোথা দিয়ে ঢোকে কে জানে। দেখেছো কাঁচটার কি অবস্থা, মানে আমি এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি আর দেখছি এইভাবে ধুলো পড়েছিল। আমি দুদিন মনে হয় মুছিনি, মানে ওপরের যে অবস্থা হয়ে যায় না, ডেলি মুছতে পারলে ভালো হয়, কিন্তু ডেলি তো আর সমস্ত কিছু মোছা সম্ভব না। আর ডেলি দেখবে মুছতে ভালোও লাগে না সারা বাড়ি। হ্যাঁ, পার্ট বাই পার্ট করতেও অসুবিধা হয় না, কিন্তু প্রত্যেক দিনের কাজের মাঝখানে ডেলি মানে এতক্ষণ টাইম দেওয়া কিন্তু আমাদের কারোর পক্ষেই সম্ভব না। দেখবে খুব বেশি হলে কাজের মাঝখানে আধ ঘন্টা 45 মিনিট যদি প্রত্যেক দিন দেওয়া যায় তাহলে খুব পরিষ্কার থাকে। কিন্তু ওই যে আমাদের বাড়ির পাশে মিল, যার জন্যে প্রত্যেক দিন করতে পারলেই ভালো হবে। তো দেখছি শীতের মধ্যে কতটা কি করতে পারি। আর কি বলতো বাড়িঘর না পরিপাটি করে রাখতে রাখতে আমার এমন একটা নেশা হয়ে গেছে, ও কোথাও ধুলো দেখলেই না মানে আমি স্নান করতে দেরি হোক যা হয় হোক আমাকে সেই জায়গাটাকে আগে পরিষ্কার করতে হবে। তো দেখো এখানেও ভ্যাকুম ক্লিনার দিয়ে সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়েছে যেখানে যেখানে দেওয়া যাবে, কারণ সোফার যে হাতলগুলো সেগুলো তো আর ভ্যাকুম ক্লিনার দিয়ে করা যাবে না। তো সেগুলো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, এদিকে কুশান এদিকে যে গদিগুলো আছে সেগুলো সমস্তটাই ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দাঁড়াও সমস্তটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে মানে কি পরিমাণ ধুলো বেরিয়েছে। আমি যখন পরিষ্কার করছি তখনও অতটা খেয়াল করিনি, কিন্তু যখন খুলেছি তখন দেখছি এত ধুলো ছিল, এত ধুলো তো আমি চোখেও দেখতে পাচ্ছিলাম না। এইবার দেখো কতটা পরিমাণ ধুলো বেরিয়েছে, মানে এটার মধ্যে অনেকগুলো ফিল্টার লাগানো আছে তো যার জন্য মানে ছোট থেকে ছোট ধুলোকণাও না এর মধ্যে একদম চলে আসে। দেখো এইটাতেও যেমন ধুলো মাখামাখি, এইটাতেও তেমনি একদম ধুলো মাখামাখি হয়ে গেছে। তাও তো খুব বেশি পরিষ্কার করিনি, শুধু সোফা আর মানে বিছানার তোষকটা করেছি, তাতেই এই অবস্থা। তো এটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে এই যে জায়গার জিনিস আবার জায়গায় রেখে দিয়েছি, দিয়ে এখন এই যে টুকটাক এই দিকের যে ডাস্টিংয়ের কাজগুলো আছে এইগুলোকে করে নেব। মানে এমনভাবে আজকে ডাস্টিংটা করে রাখছি না, আগামী ধরো মাসখানেক মতন আমাকে হালকা হাতে ডাস্টিং করলেই যাতে হয়ে যায়, এই খুব বেশি বসে বসে ঘষে ঘষে যাতে করতে না হয়। তো শীত আসার আগে এইরকম যদি আমরা টুকটাক প্রিপারেশান করে রাখি তাহলে দেখবে ঘরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততটা কিন্তু ঘরটা অনেকটা না ফাঁকা ফাঁকাও লাগবে। আর চারিদিকে যদি ধুলো দেখা যায় না দেখবে কেমন যেন একটা অস্বস্তিজনক লাগে। আর আমি আর একটা কাজও করেছি, সেটা হচ্ছে আমার গরমের পরার যত ধরো কুর্তি ছিল বা নাইটি ছিল সেগুলো সমস্ত না আমি কেচে কি ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওগুলো সারা শীতে তো আর বার করবো না, ওগুলো আবার সেই গরমকালে বের হবে। তো এই যে এখন ঘরটার সমস্তগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ডাস্টিং করতে গেলে জানোই তো কতটা পরিমাণ ধুলো হয়। তো চলো অনেক কথা বলেছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে বংমৌরি থেকে দিদিভাই লিখেছে যে মিলিবাগের জন্য একতারা নিয়ে আসতে। জানো তো দিদিভাই, এটা সুস্মিতা দিদিভাইও বলেছিল, আমি দোকানে গিয়ে খুঁজেওছি, 2-3টে দোকানে পাইনি, আর একটা দোকানে বলেছে তার কাছে শেষ হয়ে গেছে এনে দেবে। তো এখন কবে এনে দেবে আমার কোনো আইডিয়া নেই, তো দেখা যাক কি হয়। আর কমেন্ট করেছিল হচ্ছে সুতপা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই, টুম্পা কুম্ভকর দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আমার ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে হচ্ছে সুপর্ণা ঘোষপাল আইডি থেকে দিদিভাই লিখেছ যে দিদি কার্তিকের ময়ূরের জন্য কিছু ধান দিতে হয়। আচ্ছা ধানটা কোথায় দেবো একটুখানি বলে দিও তো, তাহলে পুজোর সময় তো দিতে পারিনি, এখন দিলে কি হবে, তো সেটাও একটুখানি জানিয়ে দিও গো কমেন্টে।
আসলে কার্তিক পুজোর ব্যাপারে আমার সেরকম কোনোই আইডিয়া নেই। আর এই দেখো ছাদে গেছিলাম, গিয়ে গাছে জল টল দিয়েছি, দিয়ে না ছাদ থেকে একদম ফ্রেশ ধনেপাতা তুলে এনেছি। মানে অনেকগুলোই হয়েছিল, আর না আজকে আমার ধনেপাতা লাগবেও, কিন্তু ধনেপাতা বাড়িতে ছিল না, তো ভাবলাম ছাদ থেকেই খানিকটা তুলে নিয়ে আসি। আর ওগুলো তো একদম বলতে পারো দেশি ধনেপাতা, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না, মানে ওই কটা তুলেছি তাতেই আমার হাতে পুরো গন্ধ হয়ে গেছে। আর এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টমেটো আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। আর এদিকে সিমগুলো একটু বড় বড় করে মানে কেটে নিয়েছি, নিয়ে এটা দিয়ে বানাচ্ছি হচ্ছে সিমের ঝাল। এটা গরম ভাতে খেতে না একদম বিশ্বাস করো দুর্দান্ত লাগে। তো এদিকে সিমের ঝালটা বসিয়ে দিয়ে, তো এদিকে ভাবছিলাম শনিবার কি রান্না করব, ঘরে তো সয়াবিন আর ফুলকপি ছাড়া কিছুই নেই। তো ভাবলাম তাহলে সয়াবিনটা দিয়েই একটা অন্য কিছু বানানো যাক। তো সেই জন্য না দেখো সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, একদমই নরম হয়ে গেছে। এখন একটা এই যে মিক্সারের জারের মধ্যে সয়াবিন, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। মানে আদা লঙ্কাটা প্রথমবারেই দিয়েছি, তারপরের বার থেকে আর দিতে লাগেনি। তো এইখানে না দেখো সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নিয়েছি, একদম পুরো মিহি পেস্ট না, যাতে একটু একটু মানে হাতে বাঁধে সেই রকম। তো তার মধ্যে এখানে 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। আমি মোটামুটি এখানে ওই 100-র কাছাকাছি সয়াবিন নিয়েছিলাম, তো এখানে বেসন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি গোটা জিরে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটু চাট মশলা। আর এইবার এই সমস্ত কিছুকে জল ছাড়া একদম ভালোভাবে মেখে নেব। জানো তো এই জিনিসটা আজকে আমি প্রথম বানালাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর ওপর থেকে ওই যে গাছের ধনেপাতা একটুখানি ছড়িয়ে দিলাম, সব মিলিয়ে দিয়ে একদম মানে পারফেক্ট হয়েছিল ব্যালেন্সটা। তো এখানে আমার কি বলবো, এটা ধর কোফতার মাখা, তো সেটা সম্পূর্ণটা হয়ে গেছে। দিয়ে এইভাবে বলের মতো বানিয়ে নিচ্ছি। আর এটাকে মানে এটা রেসিপিটার নামই হচ্ছে সয়াবিনের কোফতা। হয়তো অনেকেই করেছো, কিন্তু আমি যেহেতু আজকে প্রথম করছি তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর জানো তো সবথেকে বেশি ভয় লাগছিলো যে এই কোফতাগুলো ভাজার সময় আমি ভেঙে ফেলবো না তো, ওঠাতে পারবো তো। কী হয় বলো তো, দেখবে যে জিনিস আমরা কোনোদিন করিনি হট করে করতে গেলে কিন্তু একটু ভয় ভয় লাগে। তো ওদিকে কোফতাগুলো তো সমস্ত বানানো হয়ে গেছে, এদিকে দেখো সিমের ঝালটাও একদম রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আগে নামিয়ে নিয়ে কড়াটা খালি করে এইবার হচ্ছে কোফতাটা বসাবো। তো এইবার দেখো তো সিমের ঝালটা দেখতে কেমন লাগছে, দেখে মনেই হচ্ছে না বলো গরম ভাতে দুর্দান্ত লাগবে। তো এইখানে সিমের ঝালটা হয়ে গেছে। এইবার সব থেকে আমার কাছে বিশ্বাস করো পরীক্ষার মতো ছিল যে কোফতাগুলোকে তো আমি ভেজে ওঠাতে পারবো তো। তো দেখলাম জানো তো আমার প্রথমের দিকে একটু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তারপরে না ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে ভেজেছি, তারপরে এগুলো দেখছি আর ভাঙছে না। মানে একদম যদি হাই ফ্লেমে ভাজা হয় না তাহলেই না উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাচ্ছে, আর ওগুলো না তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। কিন্তু যদি একটু মিডিয়াম হিটে আর কি ভাজা হয় তাহলে কিছুই হচ্ছে না, খুব ভালোভাবে উঠে আসছে। আর এখানে দেখো গোটা জিরে, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, তো এইটাই হচ্ছে আমার কোফতার মশলা। যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না। তো এখানে দেখো সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মোমেন্টটাতে জানো তো ভীষণ আনন্দ লাগছিল, কি দারুণ দেখতে লাগছে না। তো এখানে হচ্ছে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে আলুটা দিলেও চলে, না দিলেও চলে, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই আমাদের জন্য একটু আলু দিয়েছিলাম। দিয়ে যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে একটুখানি আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো দিয়েছি। সেটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু টক দই, এই ধরো 2 চামচ মতো নিয়েছিলাম। তো টক দইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যেরকম আর কি গ্রেভি রাখবো তো সেই রকম আর কি জল দিয়ে নিয়েছি। তবে এতটা ঝোল থাকবে না, যেই এর মধ্যে কোফতাগুলো দেবো অনেকটাই ঝোল ওরা টেনে নেবে, তো জলটা একটু বেশি দিয়েছিলাম। দিয়ে এই যে কোফতাগুলো দিয়ে এই ঘড়ি ধরে বলতে পারো 9 থেকে 10 মিনিট মতো রাখার পরেই এত সুন্দর সয়াবিনের কোফতা কিন্তু হয়ে গেল। দেখবে ওই রেগুলার একই সয়াবিনের তরকারি সবসময় তো খেতে ভালো লাগে না, তখন কিন্তু এইরকমভাবে যদি কোফতা বানিয়ে খাওয়া যায় দারুণ লাগে। একটু খাটনি হয় ঠিকই, তবে দেখো সব কাজে খাটনি না করলে তো আর সেটা সুন্দর হবে না। আর দেখেছো আমি এখন ভয়েস দিচ্ছি কি সুন্দর কোকিল ডাকা শুরু করে দিয়েছে। আর এই ডাকটা কিন্তু তোমরা সারা শীতকাল জুড়েই শুনতে পাবে, কারণ আমার জানলা থেকে যে বেল গাছটা দেখা যায় ওখানে শীতকালে এই যে কোকিলটা এলো ও এখন মোটামুটি চৈত্র মাস অবধি থাকবে, আর তোমরা মাঝে মধ্যেই ওর আওয়াজ পাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বৈশালীনাথ দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রীনা হালদার দিদিভাই, কণিকা দাস দিদিভাই, ঈশিতা চক্রবর্তী, মুস্কান আইডি থেকে মুস্কান লিখেছো যে দিদি তোমার ভিডিও দেখে আমি আর নোংরা পছন্দ করি না, সবসময় ঘর পরিষ্কার রাখি। সেটা তো খুব ভালো কথা। এবার বলো তো এই ঘর পরিষ্কার রাখার ফলে তোমার নিজের কতটা ভালো লাগে?
এটা কিন্তু অবশ্যই জানিও। তো এখানে স্নান সেরে স্কিন কেয়ারটাও করে নিয়েছি, দিয়ে এই যে এখানে পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল যে পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, শর্মিলা মুখার্জি দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, সম্পাদে দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, সুশীলা দিদিভাই, সুরভিদি, আর কমেন্ট করেছিল দিলওয়ার চৌধুরী আইডি থেকে একজন দিদিভাই, শম্পা বোস দিদিভাই, মাম্পি ব্যানার্জি দিদিভাই, বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে পুজো করে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, দিয়ে এই যে একটুখানি কিউই ছিল আর কমলালেবু, তো শীতকালে একদম খুবই কমন ফল, তো সেটাই রোদে বসে বসে খাচ্ছিলাম। কি আরাম যে লাগছিল সারাদিনে কাজের শেষে। দিয়ে সন্ধেবেলা এই যে এই সিনেমাটাই দেখছিলাম, আজ অনেক দিন ধরে না খুঁজছিলাম নতুন কি দেখা যায়, নতুন কি দেখা যায়, তো হট করে না আজকে এই সিনেমাটা পেয়েছিলাম, বেশ লাগলো দেখতে। তারপর আজকে তো শনিবার, আমি আজকে আর বাজারে যাইনি, কৌশিকী আসার সময় টুকটাক কিছু মুদিখানা ছিল সেটা নিয়ে এসছে, আর এই যে আমার জন্য নিয়ে এসেছিল হচ্ছে চুরমুর, আর এদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি, 11টা 5 বাজে। আজকে বেশ অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, তবে কি হয় বলো তো, এই শনিবার আসলেই একটা সমস্যা হয়ে যায়, যত মনে করি না কালকে সকালে উঠা নেই, একটু বেশি ঘুমাবো, সে আর হয় না, দেখি জানো তো আরও আগে করে ঘুম ভেঙে যায়। তো আর একটা কাজ কি করেছি বলো তো, মেশিনে সমস্ত কিছু রেডি করে রেখেছি, সকালবেলা যখনই ভোরের দিকে আর কি উঠবো এক ফাঁকে, গিয়ে সবার আগে মেশিনটাকে চালাবো, তারপরে বাবা কারেন্ট তুই থাকলেই থাক, গেলেই যা, এই হচ্ছে ব্যাপার। আর এখন তো শোবো না, এখন একটু টিভি দেখবো, কি দেখবো কতটা দেখবো জানি না, কারণ অনেক দিনই হয় কৌশিক শেষ অবধি সিনেমা দেখে, বাট আমি যে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।